দর্শক, একের পর এক প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি গণমাধ্যমে একের পর এক সেই দুর্নীতির খবরগুলো আসছে। উপদেষ্টাদের দুর্নীতির খবর আসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতির খবর আসছে, দুদকের মহাপরিচালকের দুর্নীতির খবর আসছে। এছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন বসে থাকা, গতকালকে আমরা দেখেছি যে একদিন আগে আমরা দেখেছি যে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক, তার দুর্নীতির খবর এসেছে। এরকম প্রফেসর ইউনূস সরকার, তারা উপদেষ্টারা তো বটেই, তারা বিভিন্ন বড় বড় জায়গায় যাদেরকে বসিয়েছিলেন তাদের বিভিন্ন দুর্নীতিও গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। ব্যাপারটা মানে অনেকটা এরকম যে গণমাধ্যমগুলো প্রফেসর ইউনূস সরকারের ভয়ে সেই সময় কিছুই বলতে পারেনি, সব কিছু জমা রেখেছিল এবং জমা থাকা সেই মানে গুদাম থেকে তারা একের পর এক বের করছে দুর্নীতির কালো কালো বিড়ালগুলো। এবার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, তারপরে হচ্ছে চ্যানেল 24, নিউজ 24 চ্যানেল, এই বসুন্ধরা মিডিয়ার সবগুলো পত্রিকা থেকে একযোগে একটি খবর তুলে ধরা হয়েছে, খবর বাইরে আনা হয়েছে। সেই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা মিডিয়া হয়তো জোরে সোরেই প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে এহেন কোনো চক্রান্ত নাই যা করা হয়নি। বসুন্ধরা গ্রুপের মিডিয়া উড়িয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, মব তৈরি করা, তাদের মিডিয়াতে জোর করে বিভিন্ন জনকে বসানোর চেষ্টা, মিডিয়া দখলের চেষ্টা, অন্যান্য মিডিয়া দখলের চেষ্টা করা হলেও বসুন্ধরা মিডিয়া দখলের চেষ্টা মানে পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি, কিন্তু জোর করে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বসুন্ধরা মিডিয়ার যে চাঞ্চল্যকর খবর এবার নতুন করে আবার আসলো। কদিন আগেই বাংলাদেশ প্রতিদিন তারা দুর্নীতির ব্যাপারে, উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে খবর করেছিল। আবারও তারা এই খবরটা রিপিট করেছে এবং নতুন নতুন তথ্য এখানে সংযোজন করেছে। চলুন একটু জেনে দেখি উপদেষ্টাদের দুর্নীতি সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতি ব্যাপারে বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো কি বলছে। থাকবেন। দর্শক, বলছিলাম উপদেষ্টাদের দুর্নীতি, বিগত সরকারের, প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির মানে কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে এবং তাদের ভাষ্যমতে এমন কোনো উপদেষ্টা নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েনি। উপদেষ্টারা কেউ কেউ বাদ গেলেও তার পিএসএপিএসদের দুর্নীতির খবরে ব্যাপারগুলো আরও বড় হয়ে সামনে এসেছে। একই সাথে 3-4টা বসুন্ধরা মিডিয়া, 3-4টা পত্রিকার শিরোনাম দেখে নিন। এক ফটোকার্ডে 3-4টা মিডিয়ার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সেখানে মূল যে হেডিংটা করা হয়েছে, বলা হচ্ছে বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সেখানে ছবি ব্যবহার করা হয়েছে রিজওয়ানা হাসান, তারপরে আদিলুর রহমান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তার ছবি ব্যবহার করা হয়েছে। তাদের 5 জনের ছবি ব্যবহার করা হয়েছে, কিন্তু দুর্নীতির খবরে তারা দাবি করছে যে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির খবর পাওয়া গেছে। কি বলছে তারা বলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর খবর একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ অভিযোগ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ব্যাপারে, প্রশাসকের ব্যাপারে আমরা দেখেছি। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে ছাত্রজনকে বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে একেবারে 2 হাত খুলে লুটপাট করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি কিনা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন, তিনি নিয়োগ পেয়েছেন। সেই মানে সাবেক সচিব, তিনি সরাসরি অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠানে দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির সকল তথ্য প্রমাণ আমার হাতে আছে।
গত বছরের আগস্টে তিনি দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে, যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল। তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন একে একে নতুন নতুন ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এইসব লিখিত অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এবং এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্ত নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, মানে অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ এই তদন্ত নেমেছে, যেগুলো আমরা জানি। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইতিমধ্যে ব্যাংক হিসাব সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কিন্তু সেই হিসাব যেটা দিয়েছেন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা হচ্ছে এবং ট্রল হচ্ছে। তিনি তার স্ত্রীর হিসাবে দেখিয়েছেন যে তার স্ত্রী 515 না 25 টাকা দিয়ে হিসাব খুলেছিলেন, তারপরে 2 টাকা তুলেছিলেন, তারপরে সেটা এখন 613 টাকা হয়েছে। 2 টাকা কিভাবে ব্যাংক থেকে তোলা যায় সেটা নিয়ে বিস্তর ট্রল হতে দেখছি। এবং মানে বাংলাদেশে কোন এমন গরিব ব্যাংক রয়েছে যে ব্যাংকে মাত্র 613 টাকার মালিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রী? এই ব্যাপারটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছেন, যদিও এই ব্যাপারটা থাকতেই পারে। অনেক ব্যাংক তো রয়েছে 500 টাকা দিলেই অ্যাকাউন্ট করা যায়, তিনি অ্যাকাউন্ট করেছেন হয়তো, তারপরে টাকা রাখেননি। সূত্র জানায় উপদেষ্টাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। এ লক্ষ্যে দেশের সব ব্যাংকে এটা পাঠানো হয়েছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এত বেশি ছিল যে উপদেষ্টা পদে থেকেই তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু তাই নয়, দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক 2 ছাত্র উপদেষ্টার এপিএস এর গাড়ি চালকের ভাইয়ের। এনবিআর এর আয়কর নথির তথ্য অনুসারে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের গাড়ি চালক ভাই 2024-25 অর্থ বছরে তার আয়কর রিটার্নে 1,80,00,000 টাকার আয়কর রিটার্ন দেখিয়েছেন, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বলে মনে করছে এনবিআর। দুর্নীতির পাশাপাশি নানা অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। আসিফ মাহমুদ প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পে ব্যয় বাড়ানো সহ নিজের এলাকায় অযৌক্তিক প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে চলমান প্রকল্প রয়েছে, অযৌক্তিকভাবে তারও ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি করছে দুদক। শুধু তাই নয়, এজাজের বিরুদ্ধে তহবিল তসরুপ সহ নানা অনিয়মের অভিযোগ এবার খোদ ডিএনসিসি থেকেই করা হয়েছে। উপদেষ্টা থাকাকালীন এই এজাজকে নিয়োগের জন্য চিঠি লিখেছিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। নাহিদ ইসলামের সাবেক একান্ত সচিব আতিক মোর্শেদ প্রভাব খাটিয়ে তার স্ত্রীর মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে নিয়োগ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। নাহিদ ইসলাম পদত্যাগের পর একই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনসুরের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ থেকে বাদ যায়নি সাবেক প্রধান উপদেষ্টার সহকর্মী কোটায় নিয়োগপ্রাপ্ত সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নামও। তার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দুদকে। এমনকি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনা উচিত। যদি প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায়, তা আমলযোগ্য হয়, তাহলে তা তদন্ত করে দেখা উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু এই অভিযোগগুলো যখন পড়ে, তখন দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান ছিলেন আব্দুল মোমেন, তিনি এইগুলোকে আমলে নেননি এবং আমলে নেননি এই অভিযোগ রয়েছে। এবং তিনি নিজেও যথেষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। 2008 সালে
তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে দেয়া হয়েছিল প্রতিরক্ষা দপ্তর থেকে। সেই সময় বিমানের এমডি থাকাকালীন বিমানকে তুচ্ছপাত করেছেন তিনি, এরকম অভিযোগ ছিল। এরপরে দুর্নীতির অভিযোগে 2013-তে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। প্রফেসর ইউনূস সরকার তাকে ধরে নিয়ে এসে, সেই দুর্নীতিবাজকে ধরে নিয়ে এসে দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। সব মিলিয়ে উপদেষ্টাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা বলছে এই বসুন্ধরা মিডিয়া, এবং বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ 24, নিউজ 24 সবগুলো মিডিয়া একযোগে এই খবর প্রকাশ করেছে। এবং একযোগে যখন একই খবর প্রকাশ করেছে তখন অনেকে আবার এটার বিরুদ্ধে কথা বলছেন যে বসুন্ধরা মিডিয়া ইচ্ছাকৃতভাবে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ প্রফেসর ইউনূস সরকারের আমলে তারা সুবিধা করতে পারেনি, নানা বিপদে তারা পড়েছে, তার প্রতিশোধ এখন তারা নিচ্ছে। কিন্তু কোনো গণমাধ্যম যদি মিথ্যা খবর প্রকাশ করে তাহলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অপশন রয়েছে। প্রেস কাউন্সিল রয়েছে, প্রেস আদালত রয়েছে, সেই আদালতে গিয়ে এটার বিহিত ব্যবস্থা করা যেতে পারে, অযথা তাদের বিরুদ্ধে বিষোদ্গার না করে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তারা পত্রিকাতে প্রতিবাদ লিপি দেবে, প্রতিবাদ লিপি পত্রিকা ছাপাবে, তারপরে সেটা প্রমাণ যদি না হয় তাহলে তারা প্রেস কাউন্সিলে যেতে পারে এবং তারা সাধারণ আদালতেও এটার বিরুদ্ধে মামলা করতে পারে যে আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করতে পারে, মানহানি করা হচ্ছে। সেটা করে যদি তারা প্রমাণ করতে পারে তারা নির্দোষ, তাহলে মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মিডিয়া তো আর নবী রাসূল না যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না, তবে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিকভাবে। তারা যদি ভুল খবর দেয় এবং ভুল খবরের মাধ্যমে কারো সম্মানহানি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ঘুরে ফিরে ওই প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ কিংবা তার আমলে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেই কেন দুর্নীতির এত অভিযোগ আসছে? তারা সংস্কার করে এত যে মুখে ফেনা তুললেন, তারা দেশটাকে পাল্টে দিতে চাইলেন, তারা বর্বর যুগ থেকে সভ্যতায় এসেছি এরকম ঘোষণা দিলেন। এরকম ঘোষণার পরেও প্রফেসর ইউনূস নিজেই তো আমরা দেখেছি যে সব থেকে বেশি নিজের স্বার্থ উদ্ধার করেছেন। 666 কোটি টাকা কর মওকুফ থেকে শুরু করে এমন কোনো সুযোগ সুবিধা নেই তার প্রতিষ্ঠানগুলোর জন্য। নতুন লাইসেন্স তো রয়েছে, তার প্রতিষ্ঠানগুলোর জন্য সব সুযোগ সুবিধাই তিনি নিয়েছেন। এমনকি গ্রামীণ ব্যাংকের যে সরকারি মালিকানা 25% ছিল, সেই সরকারি মালিকানা 25% কমিয়ে সরকারের কাছে রেখেছেন মাত্র 10%। ওই 15%ও দিয়ে 90% গ্রামীণ ব্যাংকের মালিকানা করেছেন, যেটাও একেবারে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এরকম বহু ধাপে ধাপে শুধুমাত্র প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর যদি তদন্ত এবং বিচার প্রক্রিয়াতে যাওয়া যায় তাহলেই বোধহয় সেগুলো এক যুগ সময় লাগার কথা। অন্য উপদেষ্টাদের কথা একেবারে বাদই দিলাম। সেটা কি আদৌ হবে? নতুন সরকার কি আগের 1.5 বছরের বিভিন্ন দুর্নীতির খতিয়ান খুঁজে দেখবে? এবং যেভাবে দেখা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচার সহ বহু অভিযোগ যেগুলো শোনা যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেরকম সোচ্চার হয়েছিল প্রফেসর ইউনূস সরকার, তেমনি নতুন সরকার কি দুই আমলের ব্যাপারে সমানভাবে সোচ্চার হবে এবং সমানভাবে সোচ্চার হয়ে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে অপরাধ করে কেউই পার পেয়ে যেতে পারবে না বাংলাদেশে? এদিকে এই দুর্নীতির অভিযোগগুলো প্রফেসর ইউনূস কিংবা যত অভিযোগী যত দিক থেকেই আপনি তদন্ত করেন না কেন, এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন দৈনিক প্রথম আলো আর একটা খবর দিচ্ছে। সেই খবরটার শিরোনাম আপনারা দেখে নিতে পারেন শেষ বেলায়, তাহলে আরেকটু ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। দৈনিক প্রথম আলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি গণতান্ত্রিক ফ্রন্টের। অর্থাৎ দাবি কিন্তু উঠে আসছে। তারা একটা বিবৃতি দিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে তাদের ওপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল, যেমন বিচার সংস্কার ও নির্বাচন প্রধান কাজ, এর সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে মব সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছিল। এক্ষেত্রে সরকারের কারো কারো বক্তব্যে প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল বলে জনমনে ধারণা হয়েছে।
এই যে সব মিলে যে কথা বললাম প্রফেসর ইউনূসের যে দুর্নীতি, মানে দুর্নীতি তো না, মানে যে নিজের আখের গোছানোর যে ব্যাপারগুলো, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও দুদকে রয়েছে। সেই ক্ষেত্রে অভিযোগ রয়েছে, আমি তো আর তাকে দুর্নীতিবাজ বলতে পারি না এটা প্রমাণ না হওয়া পর্যন্ত। কিন্তু আমরা যেগুলো চাক্ষুষ দেখেছি, যে নিজের কর মওকুফ, এটা ওটা, যে কথাগুলো বললাম একটু আগে, সেই ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে বর্তমান সরকার কি তাহলে শেখ হাসিনার আমলের দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি কিংবা নানা ধরনের অপকর্মের যে ব্যাপারে প্রফেসর ইউনূস সরকার সোচ্চার হয়েছিল, বর্তমান সরকার কি একটা উদাহরণ তৈরি করবে যে দুই সময়ে, শেখ হাসিনার আমলে তো অবশ্যই, প্রফেসর ইউনূস সরকারের আমলেও যারা মানে সংস্কার করে মুখে ফেনা তুলেছে, তাদের আমলেও কোনো দুর্নীতি হয়েছে কিনা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে পিয়ন কেরানি পর্যন্ত কারা কত দুর্নীতি করেছে, এই ব্যাপারগুলো কি দুই আমলের ব্যাপারগুলো কি নতুন সরকার তদন্ত করে সঠিকভাবে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার একটা নজির স্থাপন করতে পারবে কি তারা? আমার মনে হয় যে সেটা করতে পারা উচিত। তাতে করে নতুন সরকারের যে জনপ্রিয়তা, যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা আরও অনেক বাড়বে। দর্শক, আমরা শুধু সেই প্রতীক্ষাতেই থাকতে পারি, কারণ অপরাধীর শাস্তি সবার বেলায় একই হওয়ার কথা। শেখ হাসিনা অপরাধ করলে একই শাস্তি হবে, প্রফেসর ইউনূস অপরাধ করলে একই শাস্তি হবে। সুতরাং দুই ব্যাপারেই আমার মনে হয় নতুন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নিয়ে জাতিকে পরিষ্কার করা উচিত যে কে দুর্নীতি করেছে আর কে দুর্নীতি করেনি। জামাতে ইসলাম আসলে একটা মাইনকা চিপার মধ্যে পড়ছে। এত আসন নিয়েও তারা বিরোধী দল হিসেবে যে ফাংশন করা, সেটা করতে পারছে না। কোথায় যেন তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব জড়ায় আছে। না বিএনপিকে উপেক্ষা করতে পারছে, না বিএনপিকে গ্রহণ করতে পারছে। সালাউদ্দিন আহমেদ আজকে বলছে যে তারা ডেপুটি স্পিকার পদটা দেয়া প্রস্তাব করেছিল জামাতকে, এটা উদারভাবে তাদের গ্রহণ করা উচিত ছিল। সালাউদ্দিন আহমেদ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এখন জামাত ভাবছে যদি ডেপুটি স্পিকারের পদটা গ্রহণ করি তাহলে আমাদের রাজনীতি শেষ, তাহলে পাবলিক ভাববে যে তোমরা ওই জাতীয় পার্টির মতন পাতানো বিরোধী দল, অর্থাৎ সরকারি দলের তারা যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা তারা নিচ্ছে, তার মানে সুবিধা তারা বাদ রাখতেছে না। অথচ জামাত এমন একটা বিপদে পড়ছে, এটা নিয়ে তারা বলছে যে সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সত্য যে ডেপুটি স্পিকার কে হবে, হওয়ার মতন লোক কে আছে, সেটা হয়তো সমস্যা না, যে কোনো একজনকে প্রতীক হিসেবে তারা দিতে পারে, কিন্তু ওই যে নিলে রাজনীতি থাকে না, তাহলে সরকারের সঙ্গে বিরোধে যাবে কি করে? তখন তো সরকারি দল বলবে যে তোমরা তো আমাদের ডেপুটি স্পিকারের পদটা দিছো, তাহলে তোমরা কোন মুখে আমাদের বিরোধিতা করো? জামাত বেকায়দায় পড়ছে এটা এইভাবে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেখা করছিল তারেক রহমানের সঙ্গে। দেখা করার পর নিশ্চয় মনে আছে, বের হয়ে সাংবাদিকদের বলছে যে জামাত জাতীয় সরকারের কথা বলে এসছে, যে সবাই মিলে সরকার গঠন করা একটা লক্ষ্য অর্জন পর্যন্ত। এখন জামাত নির্বাচন করে পরাজিত হয়েছে, তারা বিরোধী দলে আছে। এখন সরকারি দল যখন বলতেছে যে ডেপুটি স্পিকারের পদ দাও, তখন তারা নিতে পারতেছে না। কিন্তু জামাতের আমি শফিকুর রহমান কিন্তু বলে আসছে জাতীয় ঐক্যের কথা। তো ডেপুটি স্পিকারের পদটা না নিয়ে বা সাথে সাথে তারা এটাকে সাধুবাদ জানানো উচিত ছিল, যেহেতু তারা জাতীয় ঐক্যের সরকার চায়। তাহলে এখন ডেপুটি স্পিকারের পদটা নিতে চাচ্ছে না কেন? কারণ তারা জানে যে এটা নিলে তাদের আর বিরোধী দলের হিসাবে তাদের যে মর্যাদাটা, সেই মর্যাদাটা থাকবে না। জামাতের আমির ওই তারেক রহমানকেও যেটা বলছিল, এটা হচ্ছে একটা চমক তৈরি করা। নির্বাচনের আগে দেখেন না, কিছু কিছু কথা বলে তারা চমক তৈরি করছে, যে নারীদের 5 ঘন্টা মানে কাজ, এইসব বলে বরং উল্টা হয়েছে আর কি। তখন নারীরা দেখলো ধরে বাপরে বাপ, এ তো ওগুলা আমাদেরকে ঘরবন্দি করার কৌশল, আফগানিস্তানের মতন। তো এইগুলি বুমেরাং হয়েছে। ফ্যামিলি কার্ডের বিপরীতে বলছে যে আমরা ভালোবাসার কার্ড চাই। এখন তো ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, কৃষক কার্ডও চালু হচ্ছে। এখন কিছু তো সাফল্য দেখাইছে এর মধ্যে। একেবারে বিএনপি
সরকারে আসলে সফলতা দেখাবে তা তো না, সরকারি দলেরই ব্যর্থতা থাকে বেশি, বিরোধী দলের তো আর সেই দায় দায়িত্ব থাকে না। তারা সমালোচনা করতে পারে, কিন্তু তারা কিছু করে দেখানোর ক্ষমতা থাকে না, কারণ দায়িত্ব তাদের হাতে থাকে না তেমন। তো এখন ওই যে বললাম জাতীয় ঐক্য সরকার কথা বলে বা বলছে না যে একটা মানে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত, দেশকে সমৃদ্ধির না আনা পর্যন্ত মিলেমিশে সরকার করা। এখন সেই সরকার তো দূরে থাক, মানে পার্লামেন্টের ডেপুটি স্পিকারের পদটা পর্যন্ত নিতে পারতেছে না, কারণ তারা নিলে জানে যে রাজনীতিটা আরো তারা মাইনাস পয়েন্টে যাবে এবং তাদেরকে নিয়ে একটা উপহাস করে তামাশা করবে। এই জন্য বলছি যে জামাত কিন্তু একটা মাইন্ড চিপার মধ্যে পড়ে গেছে।